প্রাতঃস্মরণীয় ব্যক্তি বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি একাধারে বিজ্ঞান গবেষক ছিলেন, একাধারে শিল্প এবং ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয়ে তার আগ্রহ ছিল। দেশীয় শিল্পকে উন্নত করার জন্য তার একটা আত্মিক প্রচেষ্টা ছিল এবং তিনি সেসব কাজ করেছেন। বেঙ্গল কেমিক্যালসের মতো বিভিন্ন রকমের কাজকর্মের সঙ্গে তিনি জড়িত ছিলেন। দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনৈতিক মনস্কতা এবং বাঙালিদের যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং প্রসঙ্গক্রমে অন্যান্য ভারতীয় অন্যান্য রাজ্যের অন্যান্য জাতির চারিত্রিক বৈশিষ্ট্য অল্প বিস্তর তিনি আলোচনা করেছেন। তো আমরা তার আত্মচরিতের সম্পূর্ণটাই শেষ করে ফেলেছি। আজকে 49 পরিচ্ছেদ তথা পরিশিষ্ট অংশটি তিনি দুভাগে লিখেছেন। হয়তো দুটি অংশ হয়তো দুবার লিখেছেন, একবার লিখে হয়তো সম্পূর্ণটা বলা হয়নি মনে করেছেন, দ্বিতীয়বার আরেকটি পরিশিষ্ট লিখেছেন। তো আমরা এই অংশটাও পড়ে নেব, পড়ে নিলেই তার সম্পূর্ণ কথাটা, এমনকি তাঁর এই আত্মজীবন সম্পর্কে তাঁর যে বক্তব্য, অর্থাৎ তিনি যা যা বলেছেন সেই সব ব্যাপারে তিনি নিজের প্রতি সঠিক সুবিচার করেছেন কিনা সেটাও আবার তিনি এখানে আলোচনা করতে পারেন বলে আমার মনে হচ্ছে। তো আমরা এই জন্য এই অংশ দুটো পড়ে নেব। প্রথম পরিশিষ্ট অংশটিতে লেখা আছে, যেসব মানুষকে আমি দেখিয়াছি। যদিও রাজনীতিক হইবার দুরাকাঙ্ক্ষা আমার কোনো কালেই ছিল না, বক্তা হিসাবে প্রসিদ্ধ হইবার ইচ্ছাও আমার নাই, তথাপি খ্যাতনামা রাজনৈতিক বক্তাদের বক্তৃতা শুনিবার সুযোগ আমি কখনো ত্যাগ করি নাই। ইলবার্ট বিল আন্দোলন যখন প্রবলভাবে চলিতেছিল তখন 1883 সালে উইলিসের কক্ষে লর্ড রিপনকে সমর্থন করিবার জন্য লিবারেল রাজনীতিকদের এক সভা হয়। আমি ওই সভাতে যোগ দিই। জন ব্রাইট সভাপতির আসন গ্রহণ করেন। বক্তাদের মধ্যে W.E. ফরস্টার, স্যার জর্জ কাম্বেল এবং লালমোহন ঘোষ ছিলেন। আমাদের স্বদেশবাসী লালমোহনের বক্তৃতা চমৎকার হইয়াছিল, যদিও তাহার পূর্বে ইংল্যান্ডের তদানীন্তন শ্রেষ্ঠ বক্তা ব্রাইট বক্তৃতা করেন। গ্লাডস্টোন, জোসেফ চেম্বারলেন, মাইকেল ডেভিড, জন ডিলন, উইলফ্রিড লসন, লর্ড রোজবেরি এবং A.J. ব্যালফুরের বক্তৃতা আমি শুনিয়াছি। আমি এডিনবার্গের একটি প্রসিদ্ধ জনসভাতে উপস্থিত ছিলাম। ওই সভায় প্রসিদ্ধ আফ্রিকা ভ্রমণকারী H.M. স্টানলি প্রধান বক্তা ছিলেন। 1926 সালে বিশ্ববিদ্যালয়ের অতিথি রূপে আমি যখন ডাবলিনে যাই তখন অতিথিদের সম্বর্ধনার জন্য একটি উদ্যান সম্মিলনী হয়। আমি সেখানে আইরিশ ফ্রি স্টেটের গভর্নর জেনারেল মাননীয় T.M. হিলির সাক্ষাৎ লাভ করি। তিনি তখন বয়সে প্রবীণ এবং তাহার যৌবনের তেজস্বিতা কিছু শান্ত হইয়াছে। তাহার সহাস্য বদন এবং মধুর ব্যবহার দেখিয়া মনে হয় নাই যে তিনিই পূর্বকালের সেই বিখ্যাত টিম হিলি। গত 1880 সালের কোঠায় ইনি পার্লামেন্টে চরমপন্থী নিয়ত বাধা প্রদানকারী পার্নেলের দলভুক্ত সদস্য ছিলেন। ভারতীয় রাজনৈতিক নেতাদের মধ্যে লালমোহন ঘোষের বাগ্মিতা উচ্চাঙ্গের ছিল। সুরেন্দ্রনাথের যেসব মুদ্রাদোষ ছিল লালমোহনের তা ছিল না, কিন্তু সুরেন্দ্রনাথ নব্যবঙ্গের যুবকদের আদর্শ ছিলেন এবং তাহার আবেগময়ী ওজস্বিনী বক্তৃতা যুবকদের চিত্তের উপরে অসামান্য প্রভাব বিস্তার করিত। তাহার অদ্ভুত স্মরণশক্তিও ছিল। ভারতীয় জাতীয় মহাসভার পুনা অধিবেশনের প্রেসিডেন্ট রূপে তিনি অপূর্ব বক্তৃতা শক্তির পরিচয় প্রদান করেন। তিনি একটিবারও না থামিয়া 3 ঘণ্টা কাল অনর্গল বক্তৃতা করেন। তাঁর হাতে যে মুদ্রিত অভিভাষণ ছিল, একবারও তিনি তাহার সাহায্য গ্রহণ করেন নাই। গোখেল বাগ্মী ছিলেন না, কিন্তু তাহার সাবলীল বক্তৃতা বহু তথ্যে পরিপূর্ণ থাকিত। তিনি সংখ্যা সংগ্রহে নিপুণ ছিলেন
বক্তৃতায় অনাবশ্যক উচ্ছ্বাস প্রকাশ করিতেন না। তাহার মনে আলোচ্য বিষয় সম্বন্ধে কোনো সন্দেহ বা সংশয় থাকিত না, কেননা তথ্য সম্বন্ধে তিনি সুনিশ্চিত ছিলেন। তিনি বাক সংযমের মূল্য বুঝিতেন এবং বেকনের প্রবন্ধের মতো সর্বদাই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তৃতা করিতেন। সুরেন্দ্রনাথের বক্তৃতা হৃদয়ের উপর আর গোখলের বক্তৃতা মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করিত। ভারতের জাতীয়তাবাদের অন্যতম প্রবর্তক আনন্দমোহন বসু এত দ্রুত অনর্গল বক্তৃতা করিতেন যে রিপোর্টারদের পক্ষে তাহার বক্তৃতা লিপিবদ্ধ করা কঠিন হইত। তাহার বক্তৃতায় কিছু অনাবশ্যক উচ্ছ্বাসের কথা থাকিত। এই পুস্তকের পূর্বাংশে তাহার একটি বক্তৃতা উদ্ধৃত হইয়াছে। কেশবচন্দ্র সেনের বক্তৃতা ও ধর্মোপদেশও আমি বহুবার শুনিয়াছি। তিনি ছিলেন একাধারে ভাবুক ও ঋষি, কখনো যুক্তিতর্ক তুলিতেন না, আবেগময়ী ভাষায় নতুন বাণী শুনাইতেন। আমি কয়েকজন প্রসিদ্ধ রাজনৈতিক নেতা ও বক্তার কথা বলিলাম। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে ৩০ বার্ষিক উৎসব উপলক্ষে যে প্রসিদ্ধ সম্মেলন হইয়াছিল তাহার কথা স্বভাবতই আমার মনে আসিতেছে। যে সমস্ত বিখ্যাত অতিথি বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়ন্ত্রিত হইয়া দেশ বিদেশ হইতে আসিয়াছিলেন তাহাদিগকে মহাসমারোহে সম্বর্ধনা করা হয়। এত বেশি বিখ্যাত পণ্ডিত ও প্রতিভাশালী ব্যক্তির একত্র সমাগম দেখিবার সৌভাগ্য কদাচিৎ ঘটে। এই সম্মেলনে সুপ্রতিষ্ঠিত সাফি ছিলেন। রোমে যখন সাধারণতন্ত্র ঘোষণা করা হয় তখন ম্যাজিনি, আর্মেলিনি এবং সাফি এই তিনজনকে স্বর্ণময় কর্তৃত্ব দেওয়া হয়। সুয়েজকালের বিখ্যাত ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড লেসেপস, জীবাণুতত্ত্বের প্রতিষ্ঠাতা প্রসিদ্ধ রাসায়নিক পাস্তুর এবং পদার্থবিজ্ঞানবিদ, শারীরতত্ত্ববিদ এবং গণিতজ্ঞ হারমান ভন হেলেমহোলজ, আমেরিকার প্রসিদ্ধ কবি জেমস রাসেল লাভেল, ইংল্যান্ডের বিখ্যাত কবি রবার্ট ব্রাউনিং সম্মেলনে এইসব বিশ্ব বিখ্যাত ব্যক্তি ছিলেন। সাফি ও হেলেমহোলজ বিশুদ্ধ ইংরেজিতে বক্তৃতা করেন এবং লেসেপস ও পাস্তুর মাতৃভাষা ফরাসিতে বক্তৃতা করেন। আমি প্রায় অর্ধ শতাব্দী পরে এই বিবরণ লিখিতেছি। আমার বিশ্বাস আমার বিবরণে কোনো ভুল হয় নাই। 50 বছর পরে তিনি স্মরণ করে এগুলো লিখছেন। তবুও তার মনে হয়েছে যে তিনি যথাযথ যা ঘটেছিল এবং যে সমস্ত ব্যক্তিবর্গের সঙ্গে তার আলাপ হয়েছিল বা যাদের বক্তৃতা তিনি শুনেছিলেন, যাদেরকে কাছ থেকে বা দূর থেকে হলেও তিনি প্রত্যক্ষ করেছিলেন, সেই সমস্ত ব্যক্তিদের নাম এবং যে যে বিষয়ের উপর তারা আলোচনা করেছিলেন, যেভাবে কথাবার্তা বলেছিলেন তার একটা সংক্ষিপ্ত পরিচয় তিনি দিলেন। এবং তার বিশ্বাস যে 50 বছর অতিক্রান্ত হলেও তিনি তার স্মৃতির মধ্যে থেকে এগুলো কোনো রকম ভুল হয়নি বা বিস্তৃত হয়ে যাননি, এটা তিনি বলছেন। পরিশিষ্ট 2-এ তিনি এই গোটা সম্পূর্ণ বইটির আত্মচরিত্রের উপসংহার লিখছেন। আমি সংকোচ ও সংশয়পূর্ণ হৃদয়ে জনসাধারণের সম্মুখে এই আত্মজীবনী উপস্থিত করিতেছি। যে কোনো পাঠক সহজেই বুঝিতে পারিবেন যে ইহার কোনো কোনো অংশ সংক্ষিপ্ত, কতকটা অসংলগ্ন। একসময় আমার ইচ্ছা হইয়াছিল গ্রন্থখানি আমূল সংশোধন করিয়া ছাপিতে দিব, কিন্তু ঘটনাচক্রে বর্তমান সময়ে আমার জীবন অত্যন্ত কর্মবহুল হইয়া পড়িয়াছে। সুতরাং আমূল সংশোধন করিতে গেলে পুস্তক প্রকাশে বিলম্ব হইত, অথচ এদিকে পরমায়ুও শেষ হইয়া আসিতেছে। এই সমস্ত কারণে শুভস্য শীঘ্রম এই নীতি অবলম্বন করিয়া বহু দোষ ত্রুটি সত্ত্বেও আমি এই গ্রন্থ প্রকাশ করিলাম। নিজেই নিজের সমালোচনা করছেন, নিজেই নিজের যাবতীয় দোষ ত্রুটির কথা স্বীকার করছেন। পুস্তকের কোনো কোনো অংশে 8-9 বৎসর পূর্বে লিখিত হইবে। 1926 সালে ইউরোপীয় যাতায়াতের সময় কতকাংশ লিখি। অন্যান্য অংশ বাংলার সর্বত্র তথা ভারতের নানা প্রদেশে ভ্রমণের সময় গত কয়েক বছরে লিখিত হয়।
এই সমস্ত কারণে পুস্তকের স্থানে স্থানে খাপছাড়া ও অসংলগ্ন বোধ হইতে পারে। বিভিন্ন সময়ে বিভিন্ন অংশ লিখেছেন। বইটা লিখতে বসেছেন এবং টানা 6 মাস, 1 বছর কি 2 বছর টানা লিখে তারপর শেষ করেছেন তা নয়। জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন অভিজ্ঞতা যখন যেমন সময় পেয়েছেন লিখে রেখেছেন, পরে ওটাকে একসঙ্গে অ্যাসিমিলেট করেছেন। কেউ কেউ হয়তো পরামর্শ দিবেন যে জুতা নির্মাতার শেষ পর্যন্ত নিজের ব্যবসায়ী লাগিয়ে থাকা উচিত, রসায়নবিদের পক্ষে তাহার ল্যাবরেটরির বাইরে যাওয়া উচিত নয়। সৌভাগ্যক্রমে অথবা দুর্ভাগ্যক্রমে এই আত্মজীবনীতে কেবল রসায়নের কথা নয়, বাহিরের অনেক কথাও আছে। ঠিকই, এটা আমিও প্রত্যক্ষ করেছি। রসায়ন ল্যাবরেটরি তৈরি করার জন্যে, রাসায়নিক কাজকর্ম করার জন্যে কিছু অভিজ্ঞতার কথা আছে বটে, কিন্তু ওই রাসায়নিক ক্রিয়াকর্ম তার পরীক্ষা নিরীক্ষার একদম আনুপুঙ্খ বিবরণ কিন্তু এই আত্মজীবনীর মধ্যে নেই। আছে বৃহত্তর জীবনের কথা, রাষ্ট্রের কথা, দেশের কথা, জাতির কথা, পৃথিবীর কথা, মানুষের কথা। আমি যাহা তাহাই, আমার মধ্যে পরস্পর বিরোধী অনেক ভাব আছে। বার্নার্ড শ যথার্থই বলিয়াছেন, কোনো লোকই খাঁটি বিশেষজ্ঞ হইতে পারে না, কেননা তাহা হইলে সে একটা আস্ত আহাম্মক হইবে। এই পুস্তকে যেসব বিষয় সন্নিবিষ্ট হইয়াছে তাহা পরস্পর বিরোধী কতগুলি ব্যাপারের একত্র সংগ্রহ, অথচ ইহা একজন বাঙালি রসায়নবিদের জীবন কাহিনী রূপে গণ্য হইতে পারে কিনা পাঠকগণই তাহার বিচার বিবেচনা করিবেন। আমার জীবন বৈচিত্র্যহীন শিক্ষকের জীবন, কোনো লোমহর্ষণ অভিযান অথবা উত্তেজনাপূর্ণ বিপজ্জনক ঘটনা আমার জীবনে ঘটে নাই। কোনো রাজনৈতিক গুপ্ত কথাও উদ্গ্রীব পাঠকদিগকে আমি শুনাইতে পারিব না। কিন্তু তবুও আমার বিশ্বাস, বৈচিত্র্যহীন, চমকপ্রদ, ঘটনাবর্জিত, অনাড়ম্বর জীবনের সরল কাহিনী আমার দেশবাসীর নিকট, বিশেষত যুবকদের নিকট কিয়ৎ পরিমাণে শিক্ষাপ্রদ ও হিতকর হইবে। আমার জীবনের সমস্ত প্রকার কার্য সংলাপের কথাই সংক্ষেপে বলা হইয়াছে। পুস্তক লিখিয়া শেষ করিবার পর আমি 4-5 বছর উহা ফেলিয়া রাখি এবং বাংলার আর্থিক অবস্থা বিশেষরূপে অধ্যয়ন করি। আর্থিক ক্ষেত্রে বাঙালির শোচনীয় ব্যর্থতা যে আমার ব্যক্তিগত ধারণা নয়, বাস্তব সত্য, তৎসম্বন্ধে আমি নিঃসংশয় হইতে চেষ্টা করি। দেখিলাম এ সম্বন্ধে যে সমস্ত বিশেষজ্ঞ ব্যক্তি চিন্তা ও আলোচনা করিয়াছেন, দুর্ভাগ্যক্রমে তাহাদের সঙ্গে আমার মতের সম্পূর্ণ মিল আছে। আমি ওইসব বিশেষজ্ঞদের মতামত গ্রন্থের পাদটিকায় উদ্ধৃত করিয়াছি। আমি যুবকদের নিকট বক্তৃতায় অনেকবার বলিয়াছি যে আমি প্রায় ভ্রমক্রমে রাসায়নিক হইয়াছিলাম। ইতিহাস, জীবনচরিত, সাহিত্য এইসব দিকেই আমার বেশি ঝোঁক। ইহাতে অসাধারণ কিছু নাই। হাক্সলি বলিতেন যে যদিও তিনি প্রাণীতত্ত্ববিদ রূপে প্রসিদ্ধি লাভ করিয়াছিলেন, তবু দর্শন ও ইতিহাস তার মনের উপর চিরকাল প্রভাব বিস্তার করিয়া আসিয়াছে। ইংলিশ মেন অব লেটার্স সিরিজে হিউমের উপর তিনি যে নিবন্ধ লিখিয়াছিলেন তাহাতেই এই উক্তি প্রমাণিত হয়। লর্ড হ্যালডেন দর্শনশাস্ত্রে প্রতিষ্ঠা লাভ করিলেও আইনজ্ঞ ও রাজনীতিক রূপেও অশেষ কৃতিত্বের পরিচয় দিয়াছিলেন। এইরূপ আরও বহু দৃষ্টান্ত দেওয়া যাইতে পারে। আমি স্বীকার করি আমার মধ্যে অদ্ভুত স্ববিরোধী ভাব আছে। যদিও আমি একজন শিল্প ব্যবসায়ী বলিয়া গণ্য, তথাপি আমার তরুণ বয়স হইতেই আমি এই জগতের অনিত্যতা উপলব্ধি করিয়াছি এবং বিষয় সম্পত্তির উপর আমার বিরাগ ব্যক্তিগত প্রকৃতিগত হইয়া দাঁড়াইয়াছে। সুতরাং শিল্প ব্যবসায়ী রূপে সাফল্য লাভ করিতে যে গুণ বিশেষভাবে থাকা চাই তাহা আমার নাই। কেননা অর্থনমর্থম ভাবয় নিত্যম, এই কথাটি সর্বদা আমার মনে রহিয়াছে। এই পুস্তকের সর্বত্র খ্রিস্টের এই সুরই প্রধান। পৃথিবীর ধনরত্ন ঐশ্বর্য সঞ্চয় করিও না, কেননা ওইখানে ঐশ্বর্য, হৃদয়ও সেখানে থাকে। তৎসত্ত্বেও যদি কেউ ধৈর্য ধরিয়া এই বহি আগাগোড়া পড়েন, তবে দেখিতে পাইবেন আমার জীবনের বিভিন্ন কার্যকলাপের মধ্যে একটা সংযোগ সূত্র আছে এবং সেইগুলি একই জীবন প্রবাহের অংশমাত্র। সংক্ষেপে তিনি বুঝিতে পারিবেন যে আমি লক্ষ্যহীন জীবনযাপন করি নাই। দুঃখের বিষয়, আত্মজীবনীতে আমি শব্দটির পুনঃ পুনঃ ব্যবহার অপরিহার্য।
ইহাতে অহংজ্ঞানের ভাব অতিমাত্রায় ফুটিয়া উঠিবার আশঙ্কা আছে। সুতরাং যখনই এই শব্দ ব্যবহার করিয়াছি তখনই আমার বিষম দায়িত্বের কথা স্মরণ হইয়াছে। যে ক্ষেত্রে আমি কাজ করিয়াছি ভগবানের হস্তধৃত যন্ত্ররূপেই করিয়াছি। আমার ব্যর্থতা আমার নিজের, ভুল করা মানুষের স্বাভাবিক, কিন্তু আমার জীবনে যদি কিছু সাফল্য হইয়া থাকে তবে তাহা ভগবানের ইচ্ছাতেই হইয়াছে। বস্তুত ভগবানই আমাদের জীবনের গতি নিয়ন্ত্রিত করিতেছেন। লর্ড হ্যারল্যান্ড তার আত্মজীবনীতে মানব জীবনের মধ্যে ভগবদচ্ছার এই প্রভাবের কথা উল্লেখ করিয়াছেন। যেসব বিষয়ে আমি সাফল্য লাভ করিয়াছি তাহাতে আমার কোনো সাফল্যবোধ নাই। আমি কাজ করিয়াছি এবং তাহাতে সুখ পাইয়াছি, এই পর্যন্ত। মানুষের নিকট হইতে বেশি সম্পদ, সম্মান, শ্রদ্ধা পাওয়ার চেয়ে সে সুখ অনেক ভালো, কেননা ওই সুখের মধ্যে এমন একটি জিনিস আছে যা বাহিরের কোনো কিছুই দিতে পারে না। বাহিরের ঘটনাবলী সম্বন্ধে আমি এই বলিতে পারি, যদি পুনরায় আমাকে প্রথম হইতে জীবন যাপন করিতে হইত তবে পারতপক্ষে সব ঘটনার সম্মুখীন হইতাম না। একজন বিখ্যাত রাজনীতিক আমাকে একবার জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনার যে জ্ঞান ও অভিজ্ঞতা লাভ হইয়াছে তার সাহায্যে পুনরায় কি আপনি নতুনভাবে জীবন আরম্ভ করিতে চাহেন? আমি বলিয়াছিলাম, না। আমি আরও বলি, আমরা জীবনে যেসব সাফল্য লাভ করি ঘটনাচক্র অথবা দৈবের অংশ, তার মধ্যে কতটা তা আমরা সম্যক ধারণা করিতে পারি না। উক্ত রাজনীতিকও উত্তরে বলিয়াছিলেন, আমিও পুনর্বার জীবন আরম্ভ করিতে চাই না, কেননা যে ঘটনাচক্র বা দৈব একবার আমার সহায় ছিল সে যে পুনর্বার আমার প্রতি সদয় হইবে তাহার নিশ্চয়তা কি? খুব শৃঙ্খলাপূর্ণ জীবনেও ঘটনাচক্রের প্রভাব যথেষ্ট, এবং সকল ঘটনা ও অবস্থার মধ্যে সুখ দুঃখ অনাসক্ত থাকিবার শিক্ষা দর্শনশাস্ত্রের নিকট হইতে আমাদের লাভ করিতে হইবে। জ্ঞান ও বুদ্ধিমতো নিয়ত কাজ করিয়া যে ফল হয় তার বেশি মানুষ আশা করিতে পারে না। জে.এস. মিল সংশয়বাদী রূপে গণ্য, কেহ কেহ তাহাকে নিরীশ্বরবাদীও বলেন, কিন্তু তিনি এক স্থানে বলিতে গেলে অদৃষ্টবাদের বা ভগবানের বিধানের উপর তাহার বিশ্বাস জ্ঞাপন করিয়াছেন। যথা, কেহ নিজের কোনো কৃতিত্ব ব্যতীতই ধনী হইয়া জন্মগ্রহণ করে, কেউ কেউ বা এমন অবস্থার মধ্যে জন্মগ্রহণ করে যে নিজের কার্যের দ্বারা ধনী হইতে পারেন। অধিকাংশ লোককেই সমস্ত জীবনে কঠোর পরিশ্রম ও দারিদ্র্য ভোগ করিতে হয়। অনেক অতি নিঃস্ব ভিখারী রূপে জীবনযাপন করিতে বাধ্য হয়। জীবনের সাফল্য লাভের প্রধান উপায় জন্ম বা বংশ, তারপর ঘটনাচক্র এবং সুযোগ সুবিধা। যিনি ধনীর গৃহে জন্মগ্রহণ করেন নাই তিনি সাধারণত নিজের পরিশ্রম ও কার্যদক্ষতার বলেই তাহা লাভ করেন বটে, কিন্তু কেবলমাত্র কার্যকুশলতা বা পরিশ্রমে কিছুই হইত না যদি ঘটনাচক্র ও সুযোগ সুবিধা তিনি না পাইতেন, যেটাকে আমরা লোকজনরা ভাগ্য বলে থাকি, কপাল বলে থাকি। অল্প লোকের ভাগ্যেই সেরূপ ঘটিয়া থাকে। চরিত্রের সদ্গুণ অপেক্ষা কর্মশক্তি ও বুদ্ধিবৃত্তি জীবনে সাফল্য লাভের পক্ষে বেশি প্রয়োজন। অধিকাংশ লোকের পক্ষে তাহাদের চরিত্র যতই সৎ হোক না কেন অনুকূল ঘটনাচক্রের সাহায্য ব্যতীত জগতে সাফল্য লাভ সম্ভবপর নয়। আমার জীবনের বিবিধ কর্মবৈচিত্র্যের মধ্যে আমি নিম্নলিখিত শাস্ত্রবাক্যটির তাৎপর্য অনুভব করিয়াছি। তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করমি। বাঙালিদের ত্রুটি ও দৌর্বল্য সম্বন্ধে আমি অনেক কথা বলিয়াছি। আমার এই সময়োচিত সাবধান বাণী অরণ্যরোদনে পর্যবসিত হইবে না, এই আশাতেই ওই সব কথা বলিয়াছি। অরণ্যরোদনই হইয়াছে মহামান্য অধ্যাপক, মহামান্য বিজ্ঞানী, মহামান্য আচার্য। বাঙালির এখনো পর্যন্ত সেই অবস্থাতেই বা আরও বেশি অধোগতি হয়েছে বলা যেতে পারে। বাঙালির চরিত্রে অনেক মহৎ গুণ আছে, আমি নিজেকে বাঙালি বলিয়া গর্ব অনুভব করি, কিন্তু একটা প্রধান বিষয়ে জীবিকা সংগ্রহ ও অর্থ সংস্থানে সে অক্ষমতা প্রদর্শন করিয়াছে। গত 40 বছর ধরিয়া বাঙালির এই অন্ন সমস্যার কথা আমি চিন্তা করিয়াছি, এবং আমি সশঙ্ক চিত্তে দেখিতেছি
যে বাঙালি তাহার নিজ বাসভূমে জীবন সংগ্রামের প্রতিযোগিতায় আত্মরক্ষা করিতে পারিতেছে না। এই সব কথা লিখিবার সময় আমি বাংলার গ্রামে গ্রামে ভ্রমণ করিতেছি এবং বাংলার বালক ও যুবকদের কার্যকলাপ বিশেষভাবে পর্যবেক্ষণ করিতেছি। তাহাদের শীর্ণদেহ, রক্তহীন বিবর্ণতা, জ্যোতিহীন চক্ষু অনাহার ক্লিষ্টতারই পরিচয় প্রদান করে। তাহার মুখে একটা অসহায় ভাব, পরাজয়ের গ্লানি যেন তাহার সমগ্র চরিত্রের মধ্য দিয়া ফুটিয়া উঠিতেছে এবং ক্রমেই গভীর নৈরাশ্যের মধ্যে ডুবিয়া যাইতেছে। যে জাতির যুবশক্তি এইভাবে নৈরাশ্যপীড়িত এবং মানসিক অবসাদগ্রস্ত হইয়া পড়ে, তাহাদের ভবিষ্যতের কোনো আশা থাকে না। কিন্তু তৎসত্ত্বেও আমার জীবন সায়ান্নে আমি একেবারে আশা ত্যাগ করিতে পারিতেছি না। একজন শিক্ষা ব্যবসায়ী হিসাবে আমি পুনঃ পুনঃ বলিয়া আসিতেছি, বিশ্ববিদ্যালয়ের উপাধির মোহ বাঙালি চরিত্রের একটা প্রধান ত্রুটি। অন্য জাতিদের তুলনায় বাঙালিদের মধ্যেই এই মোহ বোধহয় খুব বেশি। বার্নার্ড শ বলিয়াছেন, নির্বোধের মস্তিষ্কই দর্শনকে নির্বুদ্ধিতায়, বিজ্ঞানকে কুসংস্কারে এবং শিল্প সাহিত্যকে পাণ্ডিত্য গর্বে পরিণত করে। এই কারণেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ব্যবস্থা। পণ্ডিত ব্যক্তি অলস, সে পড়িয়া সময় নষ্ট করে। তার এই মিথ্যা জ্ঞান হইতে দূরে থাকিতে হইবে। অজ্ঞতা অপেক্ষা ইহা ভয়ঙ্কর। কর্মতৎপরতারই প্রকৃত জ্ঞান লাভের একমাত্র উপায়। কথাগুলি খাঁটি সত্য। ওই প্রসিদ্ধ লেখকের কথার প্রতিধ্বনি করিয়া আমি বলি, কোনো ব্যক্তি যে বিষয়ে নিজে কিছু জানে না, সে যদি অপর এক অযোগ্য ব্যক্তিকে সেই বিষয়ে শিক্ষা দেয় এবং তাহাকে বিদ্যা লাভের জন্য সার্টিফিকেট দেয়, তবে শিক্ষার্থীটি ভদ্রলোকের শিক্ষা সমাপ্ত করিল বলা যায়, কিন্তু এই শিক্ষার ফলে তাহার সমস্ত জীবন ব্যর্থ হইয়া যায়। আমি বাঙালি চরিত্র বিশ্লেষণ করিয়া তাহার দোষ ত্রুটি দেখাইয়া দ্বিধা করি নাই। অস্ত্র চিকিৎসকের মতোই আমি তাহার দেহে ছুরি চালাইয়াছি এবং ব্যাধিগ্রস্ত অংশ দূর করিয়া তাহাতে ঔষধ প্রয়োগ করিতে চেষ্টা করিয়াছি। কিন্তু বাঙালি আমারই স্বজাতি এবং তাহাদের দোষ ত্রুটির আমিও অংশভাগী। তাহাদের যেসব গুণ আছে তাহার জন্য আমি গর্বিত, সুতরাং বাঙালিদের দোষ কীর্তন করিবার অধিকার আমার আছে। আমাদের চোখের সম্মুখে পৃথিবীতে নতুন ইতিহাস রচিত হইতেছে। বেশি দিন পূর্বের কথা নয়, চীনা ও তুর্কিরা পাশ্চাত্যের অবজ্ঞা ও ব্যঙ্গবিদ্রুপের পাত্র ছিল। তারা অলস, দুর্বল, ক্ষয়গ্রস্ত জাতির দৃষ্টান্তরূপে উল্লিখিত হইত, কিন্তু ঈশ্বর প্রেরিত নেতাদের পরিচালনায় তারা শতাব্দীর নিদ্রা হইতে জাগিয়া উঠিয়াছে, নিজেদের জড়তা নৈরাশ্য পরিহার করিয়াছে এবং জগতের বিস্ময় বিস্ফারিত চোখের সম্মুখে নবযৌবনের শক্তি লাভ করিয়াছে। সুতরাং বাঙালি তথা ভারতবাসী কেন পশ্চাৎপদ থাকিবে? তাহাদের জাতীয় জীবন কেন পূর্ণতা লাভ করিবে না? তার কোনো কারণ আমি দেখিতে পাই না। এরিওপেজিটিকার কবি মিল্টনের গম্ভীর উদাত্ত বাণী আমার স্মৃতিপথে ভাসিয়া আসিতেছে। আমার মানস নেত্রে আমি একটি মহৎ জাতির নব অভ্যুদয় দেখিতেছি। বীর্যশালী কেশরীর মতোই নিদ্রা হইতে জাগিয়া উঠিয়া সে তাহার কেশর সঞ্চারণ করিতেছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মচরিত সম্পূর্ণ শেষ হল। আমি দীর্ঘদিন ধরে অসংখ্য ভিডিওর মধ্যে অন্তত 64-65টি ভিডিওর মধ্যে সম্পূর্ণ বইটিকে আমি পড়েছি এবং আপনারা যারা 2-4 জন হাতে গোনা কয়েকজন আমার ভিডিও শোনেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য, আমাকে প্রেরণা দেওয়ার জন্য, তারা জানেন যে আমার কণ্ঠস্বর ভালো না। যেমন আমি নিজে খুব ভালোভাবে জানি যে আমি পড়বার সময়, আমি বলবার সময় যে উচ্চারণটা করছি, রেকর্ডিং করার পর আমি যখন শুনছি দেখতে পাচ্ছি উচ্চারণটা ঠিক সেইভাবে আমি শুনতে পাচ্ছি না, সেইভাবে শোনা যাচ্ছে না। অর্থাৎ আমি নিজে যখন শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না, অবশ্যই আপনারাও সেটা শুনতে বা বুঝতে
সক্ষম হবেন না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন এটা আমার কণ্ঠজনিত ত্রুটির জন্য হতে পারে, বা আমার কাছে অতি উন্নত মানের কোনো যান্ত্রিক ব্যবস্থা নেই যে আমি আমার এই ভিডিওকে আরও বেশি এডিট করে, সম্পাদনা করে আরও বেশি ত্রুটিমুক্ত করতে পারি, আরও বেশি স্পষ্ট করতে পারি, আরও বেশি উচ্চাঙ্গের করতে পারি। এরকম কোনো যান্ত্রিক সুবিধা আমার কাছে নেই। আচ্ছা, এবং এই যে প্রযুক্তিগত যে ব্যবস্থা আমরা মোবাইল ফোনের মধ্য দিয়ে করি এবং বিভিন্ন অ্যাপসের ব্যবহার করে আমরা করে থাকি, অধিকাংশ অ্যাপ সম্পর্কে আমি তার ব্যবহার জানি না। সেগুলোকে ব্যবহার করে কিভাবে নিজের ভলিউমকে বাড়ানো যায়, কিভাবে নিজের ভলিউমকে আরও স্পষ্ট করা যায়, এই সমস্ত সম্পর্কেও আমার কাছে কোনো শিক্ষা নেই। এবং আমাকে এই কাজে সাহায্য করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য, আমাকে ত্রুটিমুক্ত হয়ে ওঠার জন্য কোনো সহকারী বা প্রেরণাদাতাও আমার কাছে নেই। এই শুধুমাত্র ভিডিও মোবাইলটি সামনে রেখে আমি বইগুলো পড়ি, তারপর একটু সামান্য যেটুকু ইনসার্ট অ্যাপসের মাধ্যমে যেটুকু সামান্য সম্পাদনা করা যায় সেটুকু করার চেষ্টা করি, কিন্তু তাতে খুব বেশি ভালো কিছু হয় না। কিন্তু যাই হোক, আমার বইটা পড়া হয়, ব্যক্তিগতভাবে আমার বইটা পড়া হয়, আর যতটুকু পারা যায় আমি যে অংশটা পড়লাম তার শতকরা 100 ভাগের মধ্যে যদি 10% যদি শোনা যায়, 10% যদি উপলব্ধি করা যায়, তাহলেও এই মহৎ প্রাণ ব্যক্তির জীবন সম্পর্কে আমরা অবগত হবার সুযোগ পাচ্ছি। এবং তার জীবনের লড়াই, তার জীবনের যে উদ্দেশ্য, তার জীবনের যে অভিজ্ঞতা, তার জীবনের যে প্রেক্ষা এবং ইত্যাদি নানান বিষয়ে আমরা জানার সুযোগ পাই। এবং আমরা তো জীবনের সায়ান্নে এসে পৌঁছে গেছি, আমাদের পরবর্তী প্রজন্মের, আমাদের ছেলেমেয়েরা এবং আমাদের নাতি নাতনি যারা, তারা এইসব বই যদি পড়েন এবং এইসব মহৎ প্রাণ ব্যক্তির আত্মজীবনীর সঙ্গে যদি পরিচিত হন, তাহলে তারা তাদের আগামী জীবনটাকে গড়ে নিতে পারবেন নিজেদের পরিকল্পনা অনুযায়ী, আগে থেকে সচেতন হয়ে, সতর্ক হয়ে, এমনটা আমার মনে হয়। এবং এই কারণেই আমি বইটা পড়েছি। আচার্য তার বই লেখার পরে, তার আত্মজীবনী লেখার পরে তিনি নিজেকে ত্রুটিমুক্ত বলে দাবি করেননি, অত বড় একজন হিমালয় সদৃশ ব্যক্তি। আর আমি তো ওই নর্দমার কীট সম একজন ব্যক্তি, ফলে আমার মধ্যে অসংখ্য ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। কোনো গুণ আমার মধ্যে নেই, এটাও স্বীকার করে নেওয়ার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মচরিত পাঠ এখানে শেষ করলাম। দেখি আগামী দিনে আমরা আর কোন বই নিয়ে আবার এরকম দীর্ঘ একটা পর্যটনে নামতে পারি। নমস্কার।